বোম্বে, এখনকার মুম্বাই, আমার খুবই প্রিয় শহর। কতবার যে সেখানে গেছি নিজেরই খেয়াল নেই। প্রথম যাই 1954, এখন 2006 চলছে। মাঝখানে 52 বছর কেটে গেছে। প্রথমবার গিয়ে একটানা বেশ কয়েক বছর ছিলাম। সেই সময় দুটি মৃত মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছিল। তাদের একজন পর্তুগিজ, নাম মাইকেল গঞ্জালেজ, অন্যজন পার্সি। গঞ্জালেজের কথা আগেই লিখেছি, এবারের গল্প দ্বিতীয় লোকটিকে নিয়ে। বোম্বে গিয়েছিলাম চাকরি বাকরির খোঁজে। প্রথমবার গিয়ে গোড়ার দিকে পছন্দ মতো কাজ পাচ্ছিলাম না। একটার পর একটা অফিস পাল্টাচ্ছিলাম, কোথাও 5-7 মাসের বেশি থাকিনি। অফিস বদলের সঙ্গে সঙ্গে আমার ঠিকানাও বদলাচ্ছিল। কখনো থাকতাম সান্টাক্রুজে, কখনো গোরেগাঁওতে, কখনো বা কিংস সার্কেল স্টেশনের কাছে। সব জায়গাতেই সস্তার হোটেলে। 5-7টা অফিস ঘুরে শেষ পর্যন্ত একটা বিরাট ওষুধের কোম্পানিতে মনের মতো চাকরি জুটল। এক গুজরাতি ফ্যামিলির পেইং গেস্ট হিসেবে আমি বান্দ্রার আম্বেদকর রোডে চলে এলাম। ওখান থেকে মেইন সিটি 15-16 মাইল দূরে। সিটির জাভেরি বাজারে পরিবারের কর্তা আন্নাভাই প্যাটেলের নানা রকমের ব্যবসা ট্যাবসা ছিল। তিনি এবং তার বাড়ির সবাই খুব ভদ্র, সর্বক্ষণ তাদের মুখে হাসি। কাউকে কখনো চড়া গলায় কথা বলতে শুনিনি। বাঙালিদের সম্বন্ধে ওদের খুব উঁচু ধারণা। তার কারণ রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, শরৎচন্দ্র এবং নেতাজি সুভাষ। ওখানে শুধু একটাই অসুবিধে, আন্না ভাইরা বিশুদ্ধ শাকাহারী। ওদের বাড়িতে মাছ মাংসের প্রবেশ নিষেধ। তবে বোম্বেতে প্রতিটি এলাকায় গন্ডা গন্ডা হোটেল রেস্তোরাঁ। ইচ্ছে করলে বাইরে থেকে মুরগি মাটন চালিয়ে এলে ধরছে কে? আন্না ভাইরা তো আর পেট চিরে দেখতে যাবেন না। মুখ বদলাবার জন্য মাঝে মধ্যে হোটেল টোটেলে যেতাম। দিনগুলো মোটামুটি ভালোই কাটছিল। এবার আসল গল্পটা শুরু করা যাক। খুন করার পর যদি কোনো সাক্ষ্য প্রমাণ না থাকে, তাহলে সেই খুনিদের আদৌ শাস্তি দেওয়া যায় কি? বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সানডে সাসপেন্সে আজ প্রফুল্ল রায়ের লেখা নওশেরজির গল্প। মুখ্য ভূমিকায় শঙ্কর চক্রবর্তী। শুরু হচ্ছে নওশেরজির গল্প। সারাটা সপ্তাহ ওষুধ কোম্পানিতে প্রচণ্ড খাটতে হতো। ওভারটাইম মিলিয়ে দিনে প্রায় 10-11 ঘন্টা। তাই ছুটির দিনে ঘরে আর মন বসত না। দুপুরের খাওয়াটি সেরে বেরিয়ে পড়তাম। শহরের গা ঘেঁষে আরব সাগর। কোনো ছুটির দিনে তার পাড়ে বসে বসে সময় কাটিয়ে দিতাম। কোনোদিন গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে মোটর বোটে চলে যেতাম এলিফ্যান্টা কেভে, বা শহরতলির ট্রেনে চড়ে শেষ স্টেশনে নেমে কোনো পাহাড়ি গ্রামে। এই বেড়ানোটা ছিল আমার কাছে টনিকের মতো। নতুন এনার্জি নিয়ে পরদিন ফের অফিসের ডিউটি শুরু হতো। মনে আছে, সেই ছুটির দিনটায় বেশি দূর যায়নি। আম্বেদকর রোড পূব দিকে যে বিশাল রাস্তাটায় গিয়ে পড়েছে, সেটা এসভি রোড, অর্থাৎ স্বামী বিবেকানন্দ রোড। রাস্তাটা ডান ধারে মেইন সিটির মারিন ড্রাইভ, বড়িবন্দর, কালাঘোড়ার দিকে দৌড় লাগিয়েছে, আর বাঁয়ে গেছে খার, সান্টাক্রুজ, আন্ধেরি টান্ধেরি পার হয়ে ভিরারে। আমি এসভি রোডে এসে ডাইনে ঘুরে হাঁটতে থাকি। মিনিট 10 হাঁটলেই বিরাট ক্রিক বা খাঁড়ি। খানিক দূরে ডাইনে আরব সাগর। সমুদ্র খাঁড়ি হয়ে এখানে ঢুকে পড়েছে। খাঁড়ির গায়ে ছোট বড় অনেকগুলো টিলা। আমি একটা টিলার মাথায় উঠে বসে পড়লাম। আমার ডাইনে সমুদ্র। অনেকটা দূরে সমুদ্রের ধার ঘেঁষে একটা পাহাড়ের মাথায় মাউন্ট মেরি চার্চের চূড়ো দেখা যাচ্ছে। তাছাড়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু বাংলো, ফাঁকে ফাঁকে 2-4টে হাই রাইজ। বাঁদিকে বেশ খানিকটা তফাতে
এসভি রোডের পর সাবারবান ট্রেনের লাইন। তখন সময়টা দুপুর আর বিকেলের মাঝামাঝি থমকে আছে। 52 বছর আগে বোম্বের শহরতলিতে লোকজন গাড়ি টাড়ি আজকের তুলনায় অনেক কম। ছুটির দিনে রাস্তায় সেসব আরও কমে যেত। লক্ষ্য করলাম এসভি রোডে মাঝে মাঝে 2-4টে প্রাইভেট কার, বাস কি ট্যাক্সি চলে যাচ্ছে। কচ্ছিত রেল লাইনে 2-একটা লোকাল ট্রেন। কাছেই খাঁড়ি যেখানে সমুদ্র থেকে বেরিয়ে এসেছে, একসময় সেদিকে তাকাই। বেশ কয়েকটা মোটর বোট আর জেলেদের ট্রলার সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। জল থেকে অনেক উঁচুতে উঠছে ঝাঁকে ঝাঁকে সিগাল। সেদিন বাতাসের তেমন জোর নেই, কেমন একটা গুমোট থমথমে ভাব। আকাশের চতুর্দিক জুড়ে ছাড়া ছাড়া কালচে মেঘ। বর্ষার আর দেরি নেই। ছন্ন ছাড়া মেঘগুলো কয়েকদিনের মধ্যেই জমাট বেঁধে অঝোরে বৃষ্টি ঝরাতে থাকবে। অবিরল দিবারাত্রি বর্ষণ। বর্ষার 2 মাসে বেড়ানো টেড়ানো পুরোপুরি বন্ধ। অনুগ্রহ করে একটু শুনবেন। হঠাৎ কে যেন পেছন থেকে ডেকে উঠল। ইংরেজিতেই বলেছে, কিন্তু গলার স্বরটা চাপা, ঘষা ঘষা। কানে রীতিমতো অস্বাভাবিক ঠেকল। চমকে উঠে তাকাতেই তাকে দেখতে পেলাম। বয়স 55-56, শরীর ভারী ধরনের। সেকেলে পার্সিদের মতো ঢোলা ফুল প্যান্ট, শার্টের ওপর গলাবন্ধ কোট, মাথায় দামি কাপড়ের পেঁচানো পাগড়ি। পুরনো ফটোতে এই জাতীয় চেহারা দেখেছি। মনে হলো বেশ শিক্ষিত এবং সম্ভ্রান্ত, কিন্তু লোকটির কণ্ঠস্বরে কেমন যেন অস্বস্তি বোধ করতে থাকি। কীরকম অস্বস্তি ঠিক বোঝানো যায় না। লোকটার চোখে পুরনো দিনের গোলাকার বাইফোকাল চশমা, সোনার ফ্রেম। চশমার ভেতর তার চোখে নজর পড়তেই আমার বুক কেঁপে যায়। লোকটার চোখ দুটো স্থির আর ঘোলাটে, মনি দুটো আবছা আবছা। সে বোধহয় অন্যের মনের কথা পড়তে পারে। বলল, অনেক বছর কারো সঙ্গে কথা বলা হয়নি, তাই গলাটা ওরকম হয়ে গেছে। বলতে বলতে ঠিক হয়ে যাবে। আর বাড়ি থেকে তো বেরোনো হয় না, তাই চোখের হালটা এমন দাঁড়িয়েছে। তবে দেখতে অসুবিধে হয় না। লোকটা আচমকা কোত্থেকে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো কে জানে। আমি যেখানে বসে আছি সেখান থেকে প্রায় 300-400 গজ দূরে আম্বেদকর রোড আর এসভি রোডের ক্রসিংয়ের মুখটায় একটা আদ্যিকালের ঘিঞ্জি বস্তি। টালির চালার লম্বা লম্বা ব্যারাক টাইপের অনেকগুলো চল, এক ধরনের বাড়ি যা গা জড়াজড়ি করে রয়েছে। সেখানে থাকে বেশ কিছু গরিব গোয়ান খ্রিশ্চান, ইউপির মুসলিম আর ঘাঁটি পাহাড়ি অঞ্চলের মারাঠিরা। অমন একটা হাভাতেদের এলাকায় এই চেহারা, এই পোশাকের কেউ থাকতে পারে ভাবাই যায় না। আশেপাশে কোনো লোকালয় নেই। বস্তিটার ওধারে হিল রোড, লিঙ্কিন রোড, কার্টার রোডে চমৎকার চমৎকার সব বাড়ি রয়েছে। পয়সাওয়ালা অভিজাতদের পাড়া ওগুলো। লোকটা কি সেখান থেকে এসেছে? কিন্তু ওধারে মানুষজন থাকতে খুঁজে খুঁজে আমার কাছে হাজির হওয়ার কারণ কি হতে পারে? কিছুই আন্দাজ করতে না পেরে দিশেহারা হয়ে পড়ি। লোকটা এবার বলল, আমার নাম নওশেরজি কন্ট্রাক্টর। যা আন্দাজ করেছিলাম তাই। লোকটা পার্সি। কন্ট্রাক্টর পদবি অন্য কোনো জাতের হয় না। লোকটা নাম জানিয়েছে। ভদ্রতার খাতিরে নিজের নামটাও জানানো দরকার। বললাম, আমি বাসুদেব মল্লিক। মালিক পাঞ্জাবি? না 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 না, মালিক নয়, মল্লিক মল্লিক। আমি বাঙালি। একটু থেমে জিজ্ঞেস করি, আচ্ছা আমার সঙ্গে কি কোনো দরকার আছে? আস্তে ঘাড় কাত করল নওশেরজি। হ্যাঁ বলুন, কি দরকার? কষ্ট করে আমাদের বাড়ি আপনাকে যেতে হবে। কোথায় আপনাদের বাড়ি? কাছেই। আমি যে টিলায় বসেছিলাম তার পাশের টিলাটা দেখিয়ে লোকটা বলল, ওটার পেছনের দিকে। টিলাটা খুঁটিয়ে লক্ষ্য করে বললাম,
কোনো বাড়ি টাড়ি তো দেখছি না। টিলার মাথার ওপরে উঠলে দেখতে পাবেন। প্লিজ আসুন। লোকটা খুবই ভদ্র, তার সঙ্গে যাওয়ার জন্য প্রায় কাকুতি মিনতি করছে। আমি ধন্ধে পড়ে যাই, জিজ্ঞেস করি, আপনার বাড়ি যেতে বলছেন কেন? দুদিন আগে একটা ঘটনা ঘটেছে, এ নিয়ে ভীষণ মুশকিলে পড়ে গেছি। আপনাকে ওটা দেখাতে চাই। কি ঘটনা? আমাদের বাড়িতে গেলেই বুঝতে পারবেন। বলতে বলতে হাত জোড় করল নওশেরজি। এই ব্যাপারে আপনার হেল্প চাই। আমার বিশ্বাস আপনি আমাকে সাহায্য করবেন। কি ঘটেছে খুলে কিছুই বলছে না লোকটা। আগে কখনো আমাদের দেখা হয়নি, তবু আমাকে তার মুশকিল আসান ঠাউরে বসে আছে। কৌতূহল হচ্ছিল, সেই সঙ্গে খানিকটা ভয়ও। মিষ্টি মিষ্টি তো সামদের কথা বলে লোকটা কি আমায় কোনো ফ্যাসাদে ফেলতে চায়? নওশেরজিকে এড়াবার জন্য শেষ একটা চেষ্টা করলাম। এসভি রোড, আম্বেদকর রোড আর লিঙ্কিং রোডের দিকে আঙুল বাড়িয়ে বললাম, আচ্ছা, ওখানে তো এত লোকজন থাকে, দুদিন আগে আপনার বাড়িতে ঘটনাটা ঘটেছে, ওই সব জায়গা থেকে কাউকে ডেকে আনতে পারেননি? নওশেরজিকে খুব বিমর্ষ দেখালো। সে বলে, আমার পক্ষে অত দূর যাওয়া সম্ভব নয়। এই টিলা পর্যন্তই আমার দৌড়। তাছাড়া এই ক্রিকেট দিকটায় কোনো লোক আসে না। হঠাৎ আপনাকে পেয়ে গেলাম, তাই। মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না। কেন লোকটা টিলা ছাড়িয়ে দূরে যেতে পারে না কে জানে। কৌতূহলটা তীব্র হয়ে উঠছিল। দেখাই যাক লোকটা আমাকে কোথায় নিয়ে যায় এবং কোন ঘটনার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আস্তে আস্তে উঠে পড়ি। চলুন। টিলা থেকে 1000-1.5 ফিট নিচে নেমে পাশের টিলায় উঠতে লাগলাম। নওশেরজি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল। টিলাটা প্রায় ন্যাড়া, সামান্য ঝোপঝাড় এধারে ওধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওপরে উঠতে উঠতে নওশেরজি বলল, আমার সম্বন্ধে আপনার জানার খুব আগ্রহ, তাই না? ঠিক এইটাই ভাবছিলাম। উত্তর না দিয়ে সঙ্গীর দিকে একবার তাকাই। নওশেরজি এবার বলে, আগে আমাদের বংশের কথা বলে নিই। বম্বে শহরে একসময় আমাদের বিরাট ফ্যামিলি বিজনেস ছিল, কিন্তু বাড়িতে লোকজন খুব কম। একে একে সব মারা যায়। আজ থেকে 50 বছর আগে 1906-এ আমারও মৃত্যু হয়। আমার গ্রেট গ্র্যান্ডসন বম্বের ব্যবসা বেচে দিয়ে লন্ডনে চলে গেছে। সে আর এখানে ফিরবে না। কি বলছে লোকটা? 50 বছর আগে মৃত একটা মানুষের সঙ্গে আমি কিনা তার আস্তানায় চলেছি। গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, বুকের ভেতরটা ধড়ফড় করতে থাকে, শির দাঁড়াবে বরফের মতো ঠান্ডা স্রোত ওঠানামা করে। পালিয়ে যে যাব তারও উপায় নেই। লোকটা যেন আমার নাকে বড়শি বিঁধিয়ে টেনে নিয়ে চলেছে। নওশেরজি এবারও আমার মনের ভাবটা টের পেয়েছিল। বলল, মিস্টার মল্লিক, ভয় পাবেন না। কারো ক্ষতি করার ক্ষমতা আমার নেই। 2 বছর আগে জুহু থেকে আরো অনেকটা দূরে সমুদ্রের ধারে মাইকেল গঞ্জালেজের সঙ্গে দেখা হয়েছিল। 60-70 বছর আগে তারও মৃত্যু হয়েছে। সেও একই কথা বলেছিল, কোনো ভয় নেই। নওশেরজি ভরসা দিয়েছে ঠিকই, তবু আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমরা টিলার মাথায় চলে এসেছিলাম। নওশেরজি নিচের দিকে আঙুল দেখায়। ওই যে আমাদের বাড়ি। টিলার এধারের ঢালে খাঁড়ির কাছাকাছি ধ্বংসস্তূপের মতো বিশাল বাড়িটা দেখতে পেলাম। একেবারে নিঝুম। টিলার আড়ালে থাকায় আগে এটা নজরে পড়েনি। মনে পড়ল, প্রায় এই ধরনেরই একটা বাড়িতে থাকতো মাইকেল গঞ্জালেজও। বোম্বেতে আমার চেনা জানা অনেকেই বলেছে আরব সাগরের ধারে বহুকালের পুরনো অনেক
পোড়ো বাড়ি রয়েছে, সেগুলোতে মানুষজন বাস করে না, তবে মাইকেল গঞ্জালেসদের মতো কেউ কেউ থাকে। নওশেরজি বলল, টিলার এদিকটা বেশ খাড়াই, সাবধানে পা ফেলে ফেলে নামুন মিস্টার মল্লিক। এরকম একটা জায়গায় কেউ যে বাড়ি করতে পারে চিন্তাই করা যায় না। আমি কি ভাবছি নওশেরজি কিন্তু ঠিক টের পেয়ে গেল। বলল, আমার গ্রেট গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদার বাবা ছিলেন অদ্ভুত ধরনের মানুষ। তিনি ভিড়টির একদম পছন্দ করতেন না। প্রায় 150 বছর আগে এখানে কিছু মারাঠি ঘাঁটি আর জেলে ছাড়া লোকজন কেউ থাকতো না। নিরিবিলিতে কাটাবার জন্যে তিনি এই জায়গাটাই পছন্দ করেছিলেন। আমি উত্তর দিলাম না। নওশেরজির মধ্যে বোধহয় সম্মোহনী শক্তি আছে। সে আমাকে একরকম টানতে টানতে প্যালেসের মতো বাড়িটায় নিয়ে গেল। মস্ত লোহার গেট জং ধরে ভেঙে পড়ে আছে। বাউন্ডারি ওয়াল নেই বললেই হয়। ভেতরে পা দিলে অনেকখানি ফাঁকা জায়গা। একসময় বাগান টাগান ছিল, এখন আগাছার জঙ্গল। জঙ্গল পেরিয়ে নওশেরজি আমাকে নিয়ে মূল বাড়িতে ঢুকল। সামনের দিকে বিরাট দরজা ছিল, সেটা আর নেই। জানলা টানলার হালও একই রকম, পাল্লা টাল্লা নষ্ট হয়ে গেছে কবেই। চারিদিকে শুধু বড় বড় ফোকর। দরজার পরেই একটা মস্ত হলঘর, সেটা চারধারে অনেকগুলো বেডরুম। দেওয়ালের পলেস্তারা খসে ইঁট বেরিয়ে পড়েছে। শ্বেতপাথরের মেঝের বেশিরভাগটাই উধাও, বাকিটা ফেটে চৌচির। চারিদিকে মাকড়সার জাল, চামচিকে, বাদুড় আর আরশোলাদের আস্তানা। আমরা ঢুকতেই সেগুলো মহা বিরক্ত হয়ে ফরফর করে উঠতে লাগল। মেঝের কোণে কোণে অগুন্তি গর্ত থেকে ইঁদুর আর গিরগিটির দঙ্গল বেরিয়ে এসে ছোটাছুটি শুরু করে দেয়। হলঘরের একধার দিয়ে দোতলায় ওঠার ঘোরানো সিঁড়ি, রেলিং কবেই ভেঙে গেছে। এককালে সিঁড়িটা সাদা পাথরে বাঁধানো ছিল, সেটারও হাল হলঘরের মেঝের মতোই। দোতলার নকশা হুবহু একতলার মতোই, ভাঙাচোরা মেঝে, দেওয়াল সেই রকমই চামচিকে টামচিকের ঘাঁটি। সেখানকার হলঘরে এসে নওশেরজি বলল, ওই দেখুন। সে সিলিংয়ের দিকে আঙুল বাড়িয়ে দিল। হৃৎপিণ্ডের ধড়ফড়ানি শতগুণ বেড়ে যায়। এমন ভয়ঙ্কর দৃশ্য জীবনে আর কখনো দেখিনি। সিলিং থেকে গলায় দড়ির ফাঁস লাগানো একটা মৃতদেহ ঝুলছে। লোকটার বয়স 40-42 হবে। পরনে দামি প্যান্ট শার্ট, জিভ অনেকটা বেরিয়ে এসেছে তার। গালের কষে জমাট বাঁধা শুকনো রক্ত, চোখ দুটো ঠিকরে পড়বে যেন। মৃত্যুর আগে লোকটা ভীষণ ভয় পেয়েছিল, তার চোখে মুখে সেই আতঙ্কের ছাপ। আমার সারা শরীর থরথর করে কাঁপছে। দু হাতে মুখ ঢেকে দম আটকানো গলায় বললাম, নওশেরজি, 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 আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমাকে নিচে নিয়ে চলুন। হ্যাঁ, চলুন। একতলায় নামতে নামতে নওশেরজি বলল, মাত্র একবার দেখেই আপনি আঁতকে উঠেছেন। আমার অবস্থাটা ভাবুন। 2 দিন ধরে চোখের সামনে এই ডেড বডিটা দেখছি। আমি চুপ করে থাকি। নিচে এসে নওশেরজি বাড়ির সামনের দিকে ঝোপঝাড়ের ভেতর আমাকে নিয়ে গেল। ওখানে বসার জন্য একসময় পাথরের কটা বেঞ্চ বানানো হয়েছিল। ভেঙে চুরে ক্ষয়ে গেলেও সেগুলোতে বসা যায়। একটা বেঞ্চে আমাকে বসিয়ে কাছাকাছি বসে পড়ল নওশেরজি। বলল, ওই লোকটাকে 2 দিন আগে এখানে এনে গলা টিপে খুন করে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের বংশের লোকজন সবাই রিলিজিয়াস মাইন্ডেড, ধর্মপ্রাণ।
কেউ কখনো কোনো খারাপ কাজ করেনি, অন্যায় কিছু ভাবতেই পারত না, অথচ আমাদের বাড়িতে এরকম একটা বীভৎস কাণ্ড ঘটে গেল। মার্ডারারদের শাস্তি না হলে আমি শান্তি পাচ্ছি না। আমি খানিকটা ধাতস্থ হয়েছিলাম। কোনো প্রশ্ন না করে নওশেরজির দিকে তাকাই। লোকটা বলতে লাগলো, ওই লোকটা মার্ডার হয়ে যাওয়ার পর 2 দিন ধরে আমাদের বাড়ি থেকে বেরিয়ে আশপাশে ঘুরে বেড়াচ্ছি। আপনাকে আগেই বলেছি বেশি দূর যাওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু এদিকে কেউ আসে না, আপনাকে পেয়ে তাই নিয়ে এলাম। আচ্ছা এবার বলুন তো, আমাকে কেন নিয়ে এসেছেন? ওই লোকটার মার্ডারারদের যাতে পানিশমেন্ট হয় তার ব্যবস্থা করতে। এই রকম একটা মারাত্মক ক্রাইম করে ওরা পার পেয়ে যাবে তা কিছুতেই হতে পারে না। একটা মানুষ 50 বছর আগে যে বেঁচে ছিল সে অন্যায় মেনে নিতে পারছে না, আর আমি জলজ্যান্ত একটা যুবক সব দেখে শুনেও চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকব? এই ভাবনাটা আমাকে খোঁচা দিচ্ছিল। তার পাশাপাশি চলছিল ভয় আর দ্বিধা। এমন একটা মার্ডার কেসে নিজেকে জড়ানো কি ঠিক হবে? শেষ পর্যন্ত সব কিছু কাটিয়ে ঠিক করে ফেললাম, না, বদমাশগুলোকে ছাড়া হবে না। জিজ্ঞেস করলাম, আচ্ছা যে লোকটা খুন হয়েছে তার নামটাম জানেন? নওশেরজি বলল, যে খুনিগুলো ওকে নিয়ে এসেছিল তাদের কথা থেকে জানতে পেরেছি ওর নাম ভরত কুলকার্নি, মারাঠি। মার্ডারাররা কজন ছিল? 3 জন। ওদের নাম জানা গেছে? নিজেদের যখন ডাকাডাকি করছিল তখন 2 জনের নাম শুনেছি। একজন হলো ধামালু, আরেকজন হরিশ। 3rd লোকটার নাম আমি জানতে পারিনি। ওরা খারে পালি হিলের তলার দিকে একটা বস্তিতে থাকে। ধামালুরা মার্ডার করলেও আসল লোক কিন্তু অন্য, এদের কাজে লাগানো হয়েছে। আর আসল লোকটার নাম জানতে পেরেছেন? না। খানিকক্ষণ ভেবে জিজ্ঞেস করি, আর মার্ডারারদের বয়স, চেহারা ডেসক্রিপশন দিতে পারবেন? নওশেরজি জানায়, খুনিদের বয়স 30 থেকে 40-এর মধ্যে। ধামালুর মাঝারি হাইট, শক্তপোক্ত চেহারা, গায়ের রং কালো, মাথায় ঝাঁকড়া চুল, কপালের ডান পাশে একটা লাল জড়ুল আছে। হরিশ প্রায় 6 ফিটের মতো লম্বা, হাতে পায়ে মোটা মোটা হাড়, চৌকো মুখ, গালে খাপচা খাপচা দাড়ি, চোখের তারা বাদামি। 3 নম্বর লোকটা তুলনায় বেঁটে হলেও নিরেট চেহারা, তামাটে রং, ন্যাড়া মাথা, বাঁ গালে কাটা দাগ, গলায় কালো সুতোর ক্রস ঝুলছে। সে খ্রিশ্চান। 3 হত্যাকারীর চেহারার বর্ণনা শেষ করে নওশেরজি বলল, সমস্ত জানালাম, আপনি পুলিশকে খবর দিন, আশা করি ক্রিমিনালগুলো ধরা পড়বে। লোকটা নিজের পরিচয় দেওয়ার পর আমার বুকের ভেতরে যে ধড়ফড়ানি চলছিল এখন আর সেটা নেই বললেই চলে। যদিও সে বেঁচে নেই, তবু নওশেরজিকে আমার পছন্দই হয়েছে। সে ভালো মানুষ, নইলে অপরাধীদের সাজার জন্য এত ব্যাকুল হয়ে উঠত না। আরও একটা ব্যাপার লক্ষ্য করলাম, কথা বলতে বলতে তার গলার সেই অস্বাভাবিক ঘষা ঘষা ভাবটা অনেকটাই কমে গেছে। আমি কি একটা উত্তর দিতে যাচ্ছিলাম, আচমকা উঠে দাঁড়ালো নওশেরজি। মুখ চোখ দেখে মনে হলো তার কিছু একটা কষ্ট হচ্ছে। জিজ্ঞেস করলাম, কি হলো, শরীর খারাপ লাগছে? হ্যাঁ। কয়েক মুহূর্তের মধ্যে যন্ত্রণায় নওশেরজির মুখটা বেঁকে চুরে যেতে লাগলো। সে বলল, মিস্টার মল্লিক, আপনি চলে যান প্লিজ, আর বসে থাকবেন না, উঠুন উঠুন। সে সমানে তাড়া দিতে লাগলো। একটা লোককে এই অবস্থায় ফেলে রেখে চলে যেতে ইচ্ছে করছে না। মৃত্যুর পর মানুষের দুঃখ কষ্টের অনুভূতি থাকে কিনা আমার জানা নেই। বললাম, আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি? নো নো, নট অ্যাট অল।
আর দেরি করবেন না মিস্টার মল্লিক। এই যে আমার চেহারাটা দেখতে পাচ্ছেন না, এটা আমি ধরে রাখতে পারছি না। মাইকেল গনজালেজও একই কথা বলেছিল। আমার আর কোনো প্রশ্ন করতে বা দাঁড়িয়ে থাকতে সাহস হলো না। নওশেরজিদের বাড়ি থেকে বেরিয়ে টিলা বেয়ে নিচে নামতে লাগলাম। ওপর থেকে নওশেরজির গলা ভেসে এলো, দয়া করে পেছন দিকে তাকাবেন না, সামনে চোখ রেখে সোজা চলে যান। অদম্য একটা কৌতূহল আমাকে পেয়ে বসেছিল। আরো খানিকটা নেমে থমকে দাঁড়িয়ে পড়ি। বারণ করা সত্ত্বেও ঘুরে তাকাই। দেখলাম নওশেরজি ওদের বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে। তার হাত, ঘাড়, গলা বা শরীরের অন্য কোনো অংশ চোখে পড়ছে না। শুধু প্যান্ট শার্টের ওপর একটা পাগড়ি এগিয়ে চলেছে। পুরো শরীরটাই ধড়মুন্ডু শুদ্ধ অদৃশ্য হয়ে গেছে। কেন সে আমাকে পেছন ফিরে তাকাতে নিষেধ করেছিল এবার বোঝা গেল। প্রায় ঘন্টাখানেক লোকটার সঙ্গে কথা বলেছি, তাকে খুব ভালোও লেগেছে। তবু এমন একটা দৃশ্য দেখে পা থেকে মাথা অবধি কেঁপে গেল। আম্বেদকর রোডে নিজের আস্তানায় ফিরে এসে সমস্ত ব্যাপারটা ঠান্ডা মাথায় ভাবতে লাগলাম। নওশেরজিকে কথা দিয়েছিলাম খুনিদের যাতে চরম শাস্তি হয় সেই ব্যবস্থা করব। পুলিশকে না জানালে সেটা সম্ভব নয়, কিন্তু থানায় গেলে মার্ডারের মামলায় আমি জড়িয়ে যাব না তো? 50 বছর আগে মৃত একটা লোকের কথায় আমি খাঁড়ির ধারের পুরনো ভাঙা বাড়িতে গিয়েছিলাম। পুলিশ তা বিশ্বাস করবে? অনেক চিন্তা টিন্তার পর ঠিক করলাম, না না, ঝঞ্ঝাটের ভয়ে হাত পা গুটিয়ে থাকার কোনো মানে হয় না। বাঙালি যে ভীতু কাপুরুষ নয়, কথা দিলে কথা রাখে, নওশেরজিকে তা বুঝিয়ে দেওয়া দরকার। ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল, এই এলাকা অর্থাৎ বান্দ্রার পুলিশ অফিসারদের, বিশেষ করে থানার ওসির সঙ্গে আমার বাড়িওয়ালা আন্না ভাই প্যাটেলের জানাশোনা আছে। শুনেছি ওসি মধুকর আপটে আন্না ভাইকে যথেষ্ট খাতির টাতির করেন। ছুটির দিন, তাই আন্না ভাই বাড়িতেই ছিলেন। তাকে আমার ঘরে ডেকে এনে সব বললাম। অবাক বিস্ময়ে তাঁর মুখ খানিকক্ষণ হাঁ হয়ে রইল। তারপর তিনি জিজ্ঞেস করলেন, আপনি ঠিক দেখেছেন বাবুজি? চোখের ভুল হয়নি তো? তিনি আমাকে বাবুজি বলে ডাকতেন। বললাম, একেবারেই না। আমার মনে হয় আমাদের এখনই থানায় খবর দেওয়া দরকার। হ্যাঁ 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 হ্যাঁ, চলুন চলুন। ঘটনাটা খুব সম্ভবত আন্না ভাইকে প্রবলভাবে নাড়া দিয়েছিল। তিনিও নিজের চোখে দেখে সত্যি কি মিথ্যে যাচাই করে নিতে চান। আমরা বান্দ্রা থানায় চলে এলাম। ওসি মধুকর আপটে তাঁর কামরাতেই ছিলেন। আন্না ভাইকে দেখে তিনি যতটা খুশি ততটাই অবাক। যত্ন করে আমাদের বসিয়ে আন্না ভাইকে বললেন, কি ব্যাপার ভাই সাহেব, আপনি তো কখনো থানায় আসেন না, হঠাৎ কি মনে করে? আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে নওশেরজি এবং তার বাড়ির সেই ঝুলন্ত মৃতদেহটির কথা জানালেন আন্না ভাই। মধুকর আপটে দৃষ্টি এবার আমার দিকে ঘুরে গেল। বিস্ময়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখের তারা স্থির হয়ে গেল। তারপর আন্না ভাই যেমন বলেছিলেন সেই ভঙ্গিতেই জিজ্ঞেস করলেন, আপনি কি খারাপ স্বপ্ন দেখে সেটা সত্যি বলে ভেবেছেন? না স্যার, এই খানিকক্ষণ আগে আমি নওশেরজিকে আর তার বাড়িতে ওই ডেড বডিটা দেখে এসেছি। নিজের চোখকে অবিশ্বাস করি কি করে? একটু থেমে যে লোকটা খুন হয়েছে তার নাম, যারা খুন করেছে তাদের চেহারার বর্ণনা, নাম এবং কোথায় তাদের পাওয়া যেতে পারে জানিয়ে দিই। অর্থাৎ নওশেরজির কাছে যেমন যেমন শুনেছিলাম তাই বললাম। মধুকর আপটে বললেন,
ভূত এবং মার্ডার মিলিয়ে খুবই ইন্টারেস্টিং কেস। চলুন দেখেই আসা যাক। আন্না ভাই এবং আমাকে সঙ্গে নিয়ে জিপে করে খাঁড়ির কাছে চলে এলেন। জিপ থামিয়ে দিয়েছিলেন মধুকর, কেননা সামনেই টিলা। আমি পথ দেখিয়ে টিলা বেয়ে বেয়ে সেই ভাঙা বাড়িটায় ওদের নিয়ে গেলাম। ঝুলন্ত মৃতদেহটি দেখে মধুকর আপটে এবং আন্না ভাই স্তম্ভিত। মধুকর বললেন, এ তো আমি ভাবতেই পারছি না। আপনার সেই নশেরজিকে একবার ডাকুন তো। আমি গলা উঁচুতে তুলে অনেক ডাকাডাকি করলাম। নশেরজি, 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 নশেরজি। কিন্তু নওশেরজির সাড়া পাওয়া গেল না। মধুকর হেসে বললেন, পুলিশ দেখে বোধহয় আপনার বন্ধু ঘাবড়ে গেছে, তাই দেখা দিতে চাইছে না। সে যাকগে, এখন ফেরা যাক। ডেড বডি নামিয়ে পোস্টমর্টমের বন্দোবস্ত করতে হবে। সেই সঙ্গে মার্ডারারগুলোকে ধরার জন্য ইনভেস্টিগেশনও শুরু করব। নিচে নেমে জিপে উঠে ফিরে যেতে যেতে মধুকর এবার আমাকে বললেন, আচ্ছা শুনুন, যতদিন না কালপ্রিটগুলো ধরা পড়ছে আপনি বম্বে ছেড়ে যাবেন না, কেমন? ওসি কি আমাকে কোনো রকম সন্দেহ করছেন? ভয়ে আমার মুখ ছাইবর্ণ হয়ে যায়। সেটা লক্ষ্য করে একটা হাত আমার কাঁধে রেখে হেসে হেসে বললেন, কোনো ভয় নেই, এটা থানার রুটিন প্রসিজিয়ার। আপনি ডেড বডির খবর দিয়েছেন, কোর্টে কেস উঠলে আপনাকে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হবে, সেই কারণেই থাকতে বলা। ডোন্ট ওয়ারি। আমি খুব একটা ভরসা পেলাম না। পুলিশের মনে কি আছে কে জানে। তিনটে দিন ভীষণ উদ্বেগের মধ্যে কেটে গেল। তারপর মধুকর আপটে ফোন করে জানালেন, 3 অপরাধী ধরা পড়েছে। তারা ভাড়াটে খুনি। যাকে মার্ডার করে ঝোলানো হয়েছিল সেই ভারত কুলকার্নির 2 আত্মীয় সম্পত্তির লোভে ওদের কাজে লাগিয়েছিল। থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড আমরা সবাইকেই ধরতে পেরেছি। বিচারে 3 জনের 10 বছরের জেল হয়। ভরতের 2 আত্মীয়র অপরাধের মাত্রাটা অনেক বেশি, তাদের হয় যাবজ্জীবন কারাবাস। বিচারের পর সেই ভাঙা বাড়িতে একবার গিয়েছিলাম, একাই। নওশেরজির সঙ্গে দেখাও হয়েছিল। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সে বলেছে, আপনার জন্যেই মার্ডারারগুলো সাজা হলো। বললাম, আমার চেয়ে আপনার কৃতিত্ব 100 গুণ বেশি। আমাকে এ বাড়িতে যদি না নিয়ে আসতেন, খুনিদের নাম না বলতেন, ওদের তো ধরাই যেত না। একটু থেমে জিজ্ঞেস করেছি, একটা ব্যাপারে আমার একটু ধন্দ আছে। সেদিন যখন পুলিশ অফিসারকে নিয়ে এ বাড়িতে আসি, আপনাকে কতবার ডেকেছি, কিন্তু আপনি সাড়া দেননি, সামনেও আসেননি। কেন বলুন তো? নওশেরজি বলল, পুলিশকে আমার ভীষণ ভয়, তাই। এরপর বহু বছর কেটে গেছে। বোম্বে থেকে আমি কলকাতায় চলে এসেছি। শুনেছি সেই ভাঙা বাড়িটা আর নেই। সেখান দিয়ে বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন বিরাট রাস্তা বের করেছে। চারপাশ উঁচু উঁচু বাড়িতে 6 লাখ। নওশেরজি কোথায়, কিভাবে দিন কাটাচ্ছে কে জানে। সেবার ভূত আর হত্যা রহস্য নিয়ে বেশ একটা নতুন ধরনের অভিজ্ঞতা হয়েছিল। সারা জীবনে কখনো তা ভুলব না। সানডে সাসপেন্সে শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা নওশেরজির গল্প। প্রফুল্ল রায়ের জন্ম 11 সেপ্টেম্বর 1934 সালে বিক্রমপুরে। দেশভাগের পর স্থায়ীভাবে তিনি চলে আসেন ভারতে। যুগান্তর পত্রিকার সাহিত্য বিভাগ সাময়িকীর সম্পাদক ছিলেন। কেয়া পাতার নৌকো, আকাশের নিচে মানুষ, ঈশ্বর পুত্র তার বিখ্যাত কয়েকটি গ্রন্থ। সাহিত্য কীর্তির জন্য ভূষিত হয়েছেন আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার সহ একাধিক পুরস্কারে। তার গল্প উপন্যাস থেকে তৈরি হয়েছে একাধিক চলচ্চিত্র, টেলিফিল্ম ও টেলিসিরিয়াল। গল্প পাঠে শেখর। নওশেরজি
শঙ্কর চক্রবর্তী, আন্না ভাই পুষ্পল, মধুকর আপটে অগ্নি, গল্পের সূত্রধার ইন্দ্রাণী, ধ্বনি পরিকল্পনা ও আভূসঙ্গীত অভিজ্ঞান, প্রযোজনা তত্ত্বাবধান রিচার্ড, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, প্রচার পরিকল্পনায় অগ্নি, প্রচার সহায়তায় অভিজিৎ, কার্যনির্বাহী প্রযোজনা অগ্নি ও অরুণিমা, সহযোগিতায় দিবার্ঘ, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা ইন্দ্রাণী, শব্দগ্রহণ এবং পরিচালনায় অগ্নি। সানডে সাসপেন্সে আরও ভৌতিক ও মার্ডার মিস্ট্রি শুনতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা বা ডাউনলোড করতে পারেন গানা অ্যাপ।